গল্পটির প্রথম দুটি পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। আর প্রথম দুটি পর্ব শোনা না হয়ে গিয়ে থাকলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেই দুটি শুনুন। আমি জানি এই অন্তিম পর্বে আপনাদের অনেকেরই হৃদয় ভাঙতে চলেছে, তবুও কিছু গল্পের শেষটা বোধহয় হৃদয় ভাঙা থেকেই শুরু হয়। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফোনে গলার আওয়াজটা পেয়েই চমকে উঠেছিল দীনবন্ধু। তবুও আরও একবার জিজ্ঞাসা করল, ঠিক বুঝলাম না, কে বলছেন আপনি? কিরে, এত তাড়াতাড়ি পল্টুকে ভুলে গেলি? আমি পল্টন, পল্টন দাস। এবার চিনেছিস? পল্টু? তোর ব্যাপার কি বলতো? লাস্ট 7 মাস ধরে আমি তোকে খুঁজে চলেছি, কাউকে কিছু না বলে, এমনকি বন্যাকেও কিছু না বলে তুই বেমালুম ডুব দিয়ে দিলি। ভুল করেছিস তিনু, আমি ডুব দিইনি। জানিস তো পল্টু কথার খিলাপ করে না। তাহলে তুই এটা কি করছিস? একদিন বা এক সপ্তাহ নয়, পাক্কা 7 মাস তুই নিপাত্তা। এই যে আজ আমায় ফোন করলি, এটা তো অনেকদিন আগেই করতে পারতিস। তুই জানিস না আমি কি বিষম বিপদের মধ্যে আছি? বিপদ? তোর? আরে বিপদ তো তোকে ভয় পায় রে। ঠাট্টা করছিস? কর কর, কিন্তু জেনে রাখ সত্যি আমার খুব বিপদ। এবার বিপদটা কি বল? জানি না, কেউ আমার পিছনে খোঁচর ফিট করেছে। সে আমায় ছায়ার মতো অনুসরণ করে চলেছে। বেআইনি অস্ত্র আর ড্রাগ পাচারের জন্য আমার পিছনে সিআইডি লাগিয়েছে। যে কোনো দিন আমার বাড়িতে রেড হতে পারে। কেন রেইড হবে কেন? তোর বাড়িতে কি কোনো চোরাই মাল লুকোনো আছে? সব জেনে শুনে এই প্রশ্নটা করতে পারলি? তার মানে লাহাবাড়ির গুপ্তধন তোর কাছে, এই তো? হঠাৎ দিনুর মনে পড়ে গেল যে মিথ্যের কাঁটা দিয়ে সত্যটাকে তুলে আনতে হবে। ও সেই চালটাই দিল। বলল, পল্টু, সত্যি ওগুলো নিয়ে কিন্তু বাইরে বেরোস না। ওগুলো চাল, মানে নকল মোহর আর নকল সোনা। তার মানে? তুই কি মনে করিস লাহাদের পূর্বপুরুষেরা খুব বোকাহাদা লোক ছিল? তুই কি বলতে চাইছিস দিনু? হ্যাঁ, ঠিক এটাই বলতে চাইছি। লাহাদাদু যেই ছড়াটা আমাকে দিয়েছিলেন ওটা ফলস। ওপেনলি একটা নাট মন্দিরে লাহাদের পূর্বপুরুষদের নিজেদের অত বড় সম্পত্তি সামান্য একটা বেদির নিচে লুকিয়ে রাখবেন? বেদিটা এখন নয় অবহেলায় পড়ে আছে, কিন্তু যখন নিয়মিত পূজার্চনা হতো তখন তো বেদি ধোয়া মোছার কাজ হতোই। ধোয়া মোছা করতে গেলে বেদিটা একটু ডাইনে বায়ে মোচড় খাবেই, আর তাহলেই তো বেদির নিচে রাখা ঘড়া ভর্তি সোনাদানা ওপেন হয়ে যেত। তাহলে যেগুলো পাওয়া গেছে সে সবই নকল? এক্কেবারে। তুই কি করে জানলি? দুজন জানতেন, একজন রঘুনন্দন আর একজন তিনি আর নেই। তাহলে তো রঘুই মাল হাপিস করে দিতে পারে। কি করে করবে? তার জন্য তো একটা বিদঘুট ছড়া আছে। সেটা কার কাছে? জানি না। বন্যা জানে না? বন্যা তো তোর বান্ধবী, তুই জেনে নিতে পারিস যে ও কোনো হদিস জানে কি জানে না। ফোনে এত কথা বলা উচিত নয়। তার উপর আমি পুলিশের নজরে আছি। একদিন রাতের দিকে তোর বাড়িতে যাব, তোকে অনেক কিছু বলার আছে। কবে যাব বল? তোর যেদিন খুশি হবে, তবে জানিসই তো আমার বাড়িতে লোক সংখ্যা বেশি। ঠিক আছে, আমি তোকে ফোন করে জানাবো। ফোনটা রেখে দিনু কিছুক্ষণ চিন্তা করলো যে পল্টুর মতলবটা কি। যে সোনাদানা ও নিয়েছে সেগুলো কি একা একা হজম করার মতো ক্ষমতাও নেই? তাছাড়া ওদের চোরাচালানের পুরো দলটাই এখন ছত্রভঙ্গ। ফলে পল্টু খুব একা হয়ে পড়েছে। বাড়িতে অতগুলো সোনার গয়না রাখলো, পুলিশ বা সিআইডির নজর পড়লে যে কোনো মুহূর্তেই রেইড হয়ে যেতে পারে। আসলে ও চাইছে সাময়িকভাবে গয়না আর মোহরগুলোকে সরিয়ে অন্য কারোর কাছে লুকিয়ে রাখতে। বন্যার কাছে রাখতে পারতো, কিন্তু বন্যাকে ও বোধহয় আর বিশ্বাস করে না। সেই কারণেই ও তাকে পাকড়েছে। আচ্ছা, গয়নাগুলো যে ফলস, এটা কি বিশ্বাস করেছে? মনে তো হয় না। অত বোকা ছেলেও নয়। সঙ্গে সঙ্গে ও চলে গেল অসীমদার কাছে। সবকিছু অসীমদাকে খুলে বলতে অসীমদা বলল, ওর পেছনে আমি পুলিশের খোঁচর লাগিয়েছি। থানার বড়বাবু আর তার বাবার ঘাড়ের ফিজিওটা আমিই করি। সেই সুবাদে বড়বাবুকে পল্টুর কীর্তিকলা সব একটু একটু করে বলেছি। তাই বড়বাবু আমার কথা ভেবে দুটি মোক্ষম আর চালু ছেলে ওর পেছনে লেলিয়ে দিয়েছেন। চিন্তা করিস না, গুপ্তধনের নকল সমস্ত গল্প বা সব কিছু বিশ্বাস না করলেও খুব শিগগিরই ওরা তোর কাছে আসছে। তারপর চোরাই মাল রাখলে আমি আবার ফেসে যাব না তো? চিন্তা করিস না, ওসি সাহেবকে সব কিছু আমি খুলে জানাবো। যা ব্যবস্থা নেবে উনিই নেবেন। তোর ভূমিকা হচ্ছে দর্শকের, কিছু বুঝলি? হ্যাঁ, বুঝেছি।
আচ্ছা অসীমদা, বন্যাকে কি সব কিছু জানাবো? এখন নয়, অত ওই ডেফিনিট হচ্ছিস কিভাবে যে হঠাৎ বন্যা গদগদ হয়ে তোদের সঙ্গে বা তোর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেললো, তারপর তাকে 1.5 লক্ষ টাকা ব্যবসা করতে দেবে? হ্যাঁ, বিশ্বাস করে ফেললো এত তাড়াতাড়ি? স্টাডি কর ফ্রেন্ড, স্টাডি কর, বোথ পল্টু অ্যান্ড বন্যা। সেদিন আর কোনো কথা হলো না। দিন পাঁচেক পর পল্টু এক রাতের অন্ধকারে দীনবন্ধুর কাছে এলো। ওর হাতে একটা মাঝারি সাইজের অ্যাটাচি, লক করা। পল্টু এলো যখন, তখন রাত 11টা। স্বাভাবিকভাবেই রাস্তার লোকজন বেশ কম, তাও এখন শীতকাল। টুকটুক করে কর্নারা শব্দ শুনে দীনবন্ধু গিয়ে দরজা খুলে দেখে যে কালো চাদর, মাথায় মাঙ্কি ক্যাপ আর গোফদারিওয়ালা একজন। প্রথমটা দীনবন্ধু ঠিক চিনতে পারেনি। ওকে বোকার মতো তাকিয়ে দেখতে দেখে পল্টুই বলল, হুম, কিরে দিনু, আমায় চিনতে পারছিস না? আরে এত রাত্রে তুই? কেন? আমি তো আসবো বলেছিলাম। তাই বলে এত রাত্রে? বল কি বলবি? বলবো তো অনেক কথা, কিন্তু কোথায় বসি আগে বলতো? তোর বাড়িতে তো তেমন কোনো ফাঁকা ঘরও নেই। না না, ফাঁকা ঘর আর কোথায় পাবো? 3টেই তো ঘর। একটা ঘরে মা আর 2 বোন, একটা ঘরে ঠাকুরদা ঠাম্মা, আর একটা ঘর রান্নাঘর, আর রাতে চাতাই পাতলে আমার শোবার ঘর। ব্যাস ব্যাস, তাহলেই হবে। ওখানেই চল, অনেক কথা আছে। অগত্যা রান্নাঘরেই পাতা চ্যাটাইয়ের ওপর গিয়ে বসলো পল্টু আর দীনবন্ধু। বল এবার কি বলবি? তোকে তো আগেই বলেছি আমার পিছনে কেউ ফেউ লাগিয়েছে। কে জানে এখানেও সে ফলো করে এসেছে কিনা। কি হতে পারে? আমার ধারণা আমার পুরনো দিনের কেউ বিট্রে করছে। সাধারণত যারা এই দলে ঢোকে তারা জীবন খুব রিস্ক নিয়ে আসে। আমি তো দল ছেড়ে বেরিয়ে এসেছি। স্বাভাবিকভাবেই আমার লিডার চাইবে না যে আমি আর বেঁচে থেকে ওদের বিপদ বাড়াই। এতদিন কিছু করতে পারেনি কারণ এতদিন লাহাবাড়িতেই আমি ছিলাম আর খুব একটা বাড়ির বাইরে বের হতুম না। কিন্তু এখন পল্টুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখে দীনবন্ধু বলল, তুই বা আমাকে আর বন্যাকে বিট্রে করে মালপত্র নিয়ে গা ঢাকা দিলি ভাগ দেবার ভয়ে? না রে, ঠিক তা নয়। বন্যার চাওয়ার আবদারটাই বড্ড বেশি হয়ে যাচ্ছিল। ও আর আমি দুজনে গিয়ে রাতে অন্ধকারে বার মন্দিরের কালো বেদিটা সরিয়ে 3টে খড়া পাই। সব কিছু অ্যাটাচির মধ্যে ভরে আমরা সে রাতে ঘরে চলে আসি। কিন্তু ঘরে ফিরেই বন্যা স্বমূর্তি ধারণ করে বলে যা পাওয়া গেছে তার 3 ভাগ ওর আর 1 ভাগ আমার। আমি ওকে অনেক বোঝাবার চেষ্টা করি এসব সম্পদ পাওয়ার মূল কারিগর দিনু, ওকে ঠকানো উচিত হবে না। তার উত্তরে ও বলেছিল যে অতই যদি ওকে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার ভাগ থেকে যেন আমি তোকে বকরা দিই। সেই কারণেই পরদিন ভোর হওয়ার আগে আমি অ্যাটাচি নিয়ে শটান দিয়েছিলাম। কিন্তু এখন তো তুই বলছিস এগুলো কোনোটাই আসল নয়, সবই নকল। আমার কিন্তু নকল বলে মনে হচ্ছে না। তাহলে আমার কাছে আবার এসেছিস কেন? যা, ওগুলো নিয়ে চোরাবাজারে চলে যা, বিক্রি বাট্টা করে দেশত্যাগী হয়ে যা। আমাদের আর কাউকে কোনো ভাগ দিতে হবে না। তোর কাছে স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। আমি সেটাই করব ভেবেছিলাম, কিন্তু জলে কুমির ডাঙায় বাঘ, পিছনে যেমন ফেউ লেগেছে, ওগুলো যদি নকলি জাল হয় তো পুলিশ তো আমার হাতে হাত করা পড়াবেই। সব শুনে দিনও মনে মনে হাসল। তারপর বলল, আমার কাছে এলি কেন? আমাকে ফাঁসাতে? দিনুর হাত দুটো ধরে পল্টু বলল, এই ভাই ভাই, তোকে ছুঁয়ে বলছি, তোকে ফাঁসানোর বা ঠকানোর কোনো ইচ্ছাই আমার নেই। তাহলে তো অনেক আগেই বন্যার সঙ্গে হাত মেলাতে পারতুম। এগুলো আমি তোর কাছে গচ্ছিত রেখে কিছুদিনের মতো কলকাতা ছেড়ে দূরে কোথায় চলে যাব। তারপর অবস্থা বুঝে ফিরে আসব। যদি দেখি মালগুলো আসল তাহলে যা বিক্রি হবে তা তো তোর আমার আধা আধি। প্লিজ আমায় বিশ্বাস কর ভাই, আমি অন্য কারোর কাছে এগুলো বিশ্বাস করে রেখে যেতে পারবো না। এই বলে চাদরের নিচ থেকে মাঝারি মাপের অ্যাটাচিটা বার করে দিনুর সামনে রাখল। দীনবন্ধু একবার অ্যাটাচির গায়ে হাত বোলালো। কিন্তু আমি এটা রাখবো কোথায়? আমার বাড়িতে তো লুকোবার কোনো জায়গাই নেই। কেন? তোর অসীমদা আছে তো, তার কাছে রাখবি। তুইও তো তাকে বিশ্বাস করিস। এটা তো তালা লাগিয়ে রেখেছিস, চাবি কোথায়? পকেট থেকে চাবিটা বার করে দীনবন্ধুর সামনে রাখল। অ্যাটাচি খুলে দীনবন্ধু একবার ভেতরে সব কিছু ভালো করে দেখে নিয়ে বলল, তা কতদিন এটা রাখতে হবে? একটা সুযোগ হলেই আমি চলে আসব, তবে বন্যার কানে যেন এ খবর না যায়। আমি জানি বন্যার সঙ্গে রিসেন্টলি তোর ভালো একটা বেশ র্যাপও হয়েছে। হোক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু ও জানতে পারলে
মেয়েটা এমনিতে খুব ডেঞ্জারাস ভাই, কিছুদিন ওর সঙ্গে মিশলেই বুঝতে পারবি ও কি চিস। দীনবন্ধু আর চাইছিল না যে পল্টু এখানে বসে থাকুক। আচ্ছা ঠিক আছে, এবার তুই পালা। ধরা পড়লে কিন্তু তোরও বিপদ, আমারও তাই। যত তাড়াতাড়ি পারি আমি ফেরার চেষ্টা করব। আমার এখনও ধারণা মালগুলো আসল মাল। যাই হোক, এগুলো সাবধানে রাখিস। লাহাবাড়িতে দীনবন্ধু এখন আর যায় না, কারণ যে জন্য যাওয়া সেটাই তো আর নেই। কিন্তু বন্যার সঙ্গে যোগাযোগটা কেমন যেন রয়েই গেল। সম্ভবত বন্যার দিকের আগ্রহটাই ছিল বেশি। প্রথম প্রথম দীনবন্ধু ওকে একটু অ্যাভয়েড করেই চলতো, কিন্তু পল্টুর সঙ্গে দেখা হওয়ার পর ও ঠিকই করে নিল যে সব কিছুই বন্যাকে জানানো দরকার। দিনুকে ব্যবসা করার জন্য বন্যা ওর ভাগের 1.5 লক্ষ টাকা দেবে বলেছিল। হয়তো দিয়েও দিত, কিন্তু বন্যাকে তো ওর কোনোভাবেই জানাই হয়নি। পল্টু চলে যাওয়ার আগে পর্যন্ত বন্যা ছিল অন্যরকম। দিনুকে ও পাত্তাই দিত না। এমনকি ও শুনেছে পল্টু আর বন্যা নাকি লিভ ইন করত। অবশ্য এসব নিয়ে দিনু তেমন মাথা ঘামায় না। তবে লাহাবাড়ির গুপ্তধনটির ব্যাপারে ওর বন্যাকে জানানো উচিত বলে মনে হলো। আসলে দিনু বেসিক্যালি অসৎ নয়, কোথাও কোনো কনসায়েন্সও বাজছে। একদিন ও ডেকে পাঠালো বন্যাকে পার্কেই। কি হলো, এত জরুরি তলব কেন? হঠাৎ করে তোমার কথা খুব মনে পড়লো তো তাই। আমার মন ভোলানোর জন্য ঢং করতে হবে না, বলো কি বলবে। পল্টু এসেছিল আমার কাছে। তার মানে তোমার কাছে এসেছিল? কেন, মালকড়ি ফেরত দিতে? ধীরে ধীরে পল্টুর সঙ্গে সব কথাবার্তার সারাংশই ও খুলে পড়ল। যা কিছু সে রাত্রে ওই মন্দির থেকে পেয়েছিল সব আমার কাছে রেখে গেছে। অবশ্য রাখতে বাধ্য হয়েছে বলে। ওর পেছনে সিআইডির চর লেগেছে। যে কোনো মুহূর্তেই ওর বাড়ি রেইড হয়ে যেতে পারে। ঠিকঠাক জবাব না দিতে পারলে অ্যারেস্টও হয়ে যেতে পারে। তবে একটা কথা কি জানো তো, পল্টু কিন্তু বিশ্বাস করে না যে ওগুলো নকল গহনা আর নকল মোহর। খানিকটা বিশ্বাস থেকে বেশিটা ভয়ের জন্যই আমার কাছে ওগুলো গচ্ছিত রেখে গেছে। এখন কি করবে? তুমি কি চাইছো? ওকে ওর উচিত শিক্ষা তো দেওয়া দরকার। শিক্ষা মানে? সেটা তো তোমার মনোপুত হবে না। আহা, বক্তব্যটাই বলো না। ও যেমন আমাদেরকে ফাঁকি দিতে চেয়েছিল, আমরাও তো একই জবাব দিতে পারি। একটু একটু করে সব কিছু বিক্রি করে দিতে পারি, তারপর অন্য কোথাও চলে যাব। আরে আমি ন্যায় অন্যায়ের নীতির কথা বলছি না। পল্টু আমাদের ফাঁকি দিয়ে একাই সব কিছু ভোগ করবে, এটাই ওর প্ল্যান ছিল। এখন একান্ত বাধ্য হয়েই সব কিছু আমার কাছে রেখে গেছে। ও যে খুব একটা ভালো মতলব নিয়ে রেখে গেছে এটাও আমি বিশ্বাস করি না। আর এটা যে ওর চাল নয় তাই বা কে বলতে পারে? কিন্তু তাও তুমি ওকে সন্দেহ করতে পারছো না, এবং ওকে ওর ন্যায্য বকরা দিতে তোমার বাঁধবে না? লাহাবাড়ি যেসব সম্পদ আমরা পেয়েছি সেগুলো সবই বনেদি জিনিস। চট করে ওগুলো বিক্রি করা সম্ভব নয়। বিক্রি করতে গেলে আমরাই ফেসে যেতে পারি। আর এই আশঙ্কাটুকু পল্টুরও আছে। এইসব বনেদি বাড়ির প্রাচীন গহনা বা মোহর চট করে বিক্রি করা যায় না। তাহলে আমরা এখন কি করব? সব কিছু নিয়ে দিদিমার হাতে তুলে দেবো, তারপর উনি দয়া করে যা দেবেন তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে? সরি দিনু, ছোট থেকেই অনেক ঘা খেয়েছি, অনেক দয়া নিয়ে বাঁচতে হয়েছে। আর আমি কারোর দয়ায় কারোর ভিক্ষে বাঁচতে পারবো না। তুমি যদি এতই উদার হও, যা পাওয়ার পাওয়া হয়ে গেছে, চলো আমরা সমান ভাগে ভাগ করে নিই, তারপর আমি আমার রাস্তা বেছে নেব। ও, তার মানে তুমি যে বন্ধুত্বের হাতটা বাড়িয়েছিলে সেটা এখন শেষ করে দিতে চাও? আমাকে ভুল বুঝো না দিনু, আরও একটা কথা ভালো করে চিন্তা করো। টাকা ছাড়া কেউ তোমাকে মূল্য দেবে না। আচ্ছা, সেই অ্যাটাচিটা কোথায় আছে? অসীমদার কাছে। অসীমদা? তিনি কতটা বিশ্বাসযোগ্য? একটা কথা মনে রেখো তিনু, অর্থই কিন্তু সব অনর্থের মূল। অত সম্পদ দেখে তোমার অসীমদারও মাথা ঘুরে যেতে পারে। চট করে কাউকে এত বিশ্বাস করো না। অসীমদাকে তুমি বিশ্বাস করতে পারো, উনি ওটা রাখতেই চাইছিলেন না, তবুও রেখেছেন। তবে আমার মনে হয় উনি ওটা ছুঁয়েও দেখবেন না। খুব রিস্ক নিয়ে ফেললে দিনু। জানি না শেষ পর্যন্ত আমাদের ক্ষেত্রে কী ফোঁপড়া ঝুলছে। ঠিক আছে, আজ আমি যাচ্ছি, একটু ভেবো। আমি কিন্তু একেবারেই অমূলক আশঙ্কা করছি না। ওর গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে দিনু বুঝতে পারছিল না যে ওর এখন কি করা উচিত। আসলে ওর নিজের জীবনেও তো অনেক টাকার দরকার। ঠিক 3 দিনের দিন 3টি ছেলেমেয়ের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল, যার জন্য প্রায় কেউই প্রস্তুত ছিল না। দীনবন্ধু আর অসীমদা তো একই পাড়ারই মানুষ। 5-6টা বাড়ির পর অসীমদার বাড়ি। দিনুর তখনও ঘুম ভাঙেনি। ওর ছোট বোন দীপিকা এসে ঠেলামেলা শুরু করে দিল। দাদা, এই দাদা,
শিগগিরই ওঠ, কেলেঙ্কারি হয়ে গেছে। ধর্মড়িয়ে উঠে চোখ রগড়াতে রগড়াতে দিনু জিজ্ঞাসা করলো, হ্যাঁ, কি আরে কি করছিস? ভোরবেলা হতে না হতে কি এক্ষুনি রান্না বসাবি নাকি? রান্না নয়, বাইরে বেরিয়ে দেখ, অসীমদার বাড়ির সামনে লোক জমে, সবাই বলছে অসীমদাকে কেউ খুন করে গেছে। বোকার মতো মিনিট দুয়েক দীপিকার মুখের দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, কি বলছিস? খুন? অসীমদাকে? বাইরে বেরিয়ে দেখ, বোধ হয় এতক্ষণে পুলিশ টুলিশও এসে গেছে। দিনুর মাথায় বজ্রাঘাত। অসীমদার সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে গেল যে গয়না ভর্তি অ্যাটাচির কথা। ও সর্বনাশ বলেই রাস্তায় নেমে এলো। হ্যাঁ, দীপিকা ঠিকই বলেছিল, অসীমদার বাড়ির সামনে প্রায় লোকারণ্য। ওই অবস্থাতেই ও ছুটে গেল অসীমদার বাড়ির সামনে। আগেকার দিনের বাড়ির নিয়ম মেনে বাড়ির সামনে রোয়াকের ওপর অসীমদার বুড়ো বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন। গেটের মুখে একজন কনস্টেবল দাঁড়িয়েছিল। দিনু ভেতরে ঢুকতে যাচ্ছিল। কনস্টেবল ভদ্রলোক বললেন, এখন ভেতরে যাওয়া মানা আছে। সারা বাড়ি একেবারে থমথমে। দোতলায় অসীমদার কাকার পরিবার। সবাই বারান্দায় মুখ চুন করে দাঁড়িয়ে রয়েছে। দিনু কাউকে কিছু না বলে তরবুড়িয়ে সোজা ছাদে উঠে গেল। চিলেকোঠার সামনে দাঁড়িয়েছিল অসীমদার খুড়তুতো ভাই। দিনু ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, এসব কি বরেন্দা? আমার মাথায় কিছু ঢুকছে না। দাদার কি এমন শত্রু আছে যে 3 তলার ছাদে এসে রাত্রির বেলা গলা কপি দিয়ে চলে যাবে? অসীমদার কোনো শত্রু ছিল এটা তো আমি বিশ্বাস করতে পারছি না বরেন্দা। ভেতরে যেতে হবে, ওখানে তো একজন কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে। কি জানি, সকালে একবার দেখেই আমার সারা গা হাত পা এখনো কাঁপছে। উহ, কি বিভৎস দৃশ্য! কিন্তু কিন্তু কেন বলতে পারিস দিনু? দিনুর বলতে ইচ্ছে করছিল যে কেন এই খুন, তার কিছুটা কি সে আন্দাজ করতে পারে, কিন্তু তার আগে জানতে হবে যে কালো অ্যাটাচি ব্যাগটা আছে না খোয়া গেছে। যদি না থাকে তাহলে খুনের কারণ তার কাছে ক্লিয়ার। শুধু ক্লিয়ার নয়, ওই ব্যাগটার কথা জানে আরও দুজন, পল্টু আর বন্যা। কিন্তু অত রাত্রে ওরা 3 তলার ছাদে আসবে কি করে? পল্টুর পক্ষে সম্ভব হলেও বন্যার পক্ষে কিন্তু অসম্ভব। দিনু খুব ফাঁপড়ে পড়ে গেল। ব্যাগটা যদি লোপাট হয়ে যায়, পল্টু আর বন্যার চোখে ও নিজেই তো ওদের সন্দেহভাজন হয়ে যাবে। কারণ অসীমদার কাছে অ্যাটাচিটা যে রেখেছে তার কোনো প্রমাণ ও আর দিতে পারবে না। কি পল্টু কি বন্যা, কারোর কাছেই নয়। হঠাৎ গেটের মুখে দাঁড়িয়ে থাকা কনস্টেবল বাবু বললেন, আপনার দুজনকে বড়বাবু ডাকছেন। দিনু আর বরেন মুখ চাওয়াচাই করল। তারপর দুজনেই ঘরের মধ্যে চলে এলো। ছোট্ট ঘর, একটা তক্তপোষ পাতা। রক্তাক্ত অবস্থায় অসীমদার হাত দুটো দুপাশে ঝোলানো, মুখটা হাঁ অবস্থায়, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। ঘরের মধ্যে আসবাব বলতে একটা টেবিল, কিছু বইপত্র, সামনে একটা চেয়ার, আর ঘরের অন্য কোণে একটা ছোট্ট আলমারি। দ্বারকাবাবু আলমারির কপাট খুলে ভেতরে টর্চ ফেলে দেখছিলেন। আলমারিটা খোলা ছিল বলেই দিনু নজর করতে সুবিধে হলো। তারই সামনে অসীমদা অ্যাটাচিটা ওর মধ্যেই রেখেছিল, কিন্তু এখন আর কোনো অ্যাটাচিই নেই। দিনু বুঝে নিল যে যা সর্বনাশ হওয়ার তা ঘটে গিয়েছে। খুনি এসেছিল ওই অ্যাটাচিরই জন্য। কি দেখছেন আলমারিটার দিকে তাকিয়ে? জানেন নাকি ভেতরে কি কি ছিল? হোৎকামুকো ভুড়িদাস গুফো দারোগা দিনুকে জিজ্ঞাসা করলেন। দিনু বলল, ওটা তো অসীমদার পার্সোনাল আলমারি, চাবি দেওয়াই থাকে। আমরা কি করে জানবো যে ভেতরে কি থাকে না থাকে? তা যিনি খুন হয়েছেন তিনি আপনার কে হন? একই পাড়াতে থাকি, আর তার উপর উনি আমার দাদার মতো। তারপর বরণের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে হন? উনি আমার জেঠতুতো দাদা। আপনাদের দুজনকেই জিজ্ঞাসা করছি। ওনার কোনো ব্যক্তিগত শত্রু ছিল বা আছে নাকি? দাদা 7 পাঁচের না থাকা মানুষ, রোজগারও আহামরি কিছু করেন না। উনি একজন ফিজিওথেরাপিস্ট। ওনার কে শত্রু থাকবেন আমাদের জানা নেই। তা গেরস্ত বাড়িতে কি সারা রাত দরজা খোলা থাকে? কটায় সাধারণত বন্ধ হয়? দাদা সাধারণত 11টার মধ্যেই ফিরে আসে, উনিই বন্ধ করে দিতেন।
ও ফরেন্সিক বলে দেবে এক্স্যাক্ট টাইম অফ মার্ডার। আমার ধারণা রাত 12টা নাগাদ খুন হয়েছে। নিশ্চয়ই ওই সময় বাড়ির বাইরে থেকে কেউ এসে ওনাকে খুন করে যেতে পারে না। সেটাই তো আমাদের কাছে লাখ টাকার প্রশ্ন। হুম, বাড়িরই কেউ হবে। বাড়িতে থাকার মধ্যে একতলায় জেঠু আর জেঠিমা, ওনাদের দুজনেরই বয়স হয়েছে। দোতলায় থাকি আমি, বাবা, মা আর আমার বোন, তারও বিয়ের কথাবার্তা চলছে। আপনার কি মনে হয় আমাদের এই ফ্যামিলির কেউ রাতের বেলা ছাদে এসে ধারালো অস্ত্র দিয়ে দাদার গলাটা কুপিয়ে দেবে? আমাদের মোটিভটা কি? কার কোথায় কিসে মোটিভটা কি এত সহজে কি বলা যায়? সাধারণত আর কে কে ছাদে ওঠে রাতের দিকে? একমাত্র দাদা ছাড়া আর কারো ওঠার দরকারই পড়ে না। উনি বরাবরই ছাদে থাকতেন? হ্যাঁ। আপনার নাম কি? আগে দীনবন্ধু দত্ত। হঠাৎ আপনি এত সকাল সকাল এ বাড়িতে কেন? রোজই আসেন নাকি? না, তবে আমি ফিজিও করাই। অসীমদা আমার সিনিয়র, ওনার কাছ থেকে কিছু ট্রেনিং নিতে হয় আমার, যার জন্য প্রায়ই অসীমদার কাছে আমায় আসতে হয়। ঠিক আছে, আপাতত আমরা বডি মর্গে পাঠাবো। ওখানেই পোস্টমর্টম হবে, তখনই অনেক কিছু জানা যাবে। বডি নিয়ে যাওয়ার পর অফিসের নিচে নেমে একবার সব ঘরগুলো ভালো করে দেখে টেকে চলে গেলেন। কিন্তু দিনুর মাথায় সমানে চক্কর খাচ্ছিল। অসীমদার ঘরে কালো অ্যাটাচিটা আর নেই। তার মানে যে এসেছিল সে জানতো যে অ্যাটাচির মধ্যে কী রয়েছে, আর সেটা অসীমদার কাছেই রয়েছে। কিন্তু অসীমদার কাছে অ্যাটাচি আছে একথা জানে মোট 3 জন, সে নিজে, পল্টু আর বন্যা। অসীমদাকে খুন করে অ্যাটাচি নিতে পারার সম্ভাবনা 3 জনের, এক সে নিজে, আর পল্টু আর বন্যা। এর মধ্যে সবথেকে লোভী হচ্ছে পল্টু আর বন্যা। খুন পল্টুও করতে পারে, বন্যাও করতে পারে। বন্যা যে ধরনের মেয়ে, ওর পক্ষে খুন করাও সম্ভব। কেবলমাত্র রাতেই এবারের ছাদে আসাটাই শক্ত। অফিসার চলে যাওয়ার পর বরেন তখনও ছাদে পায়চারি করছিল। দিনু হঠাৎ বরেনকে ডেকে জিজ্ঞাসা করল, আচ্ছা বরেন্দা, তুমি ঠিক মনে করতে পারবে যে গতকাল অসীমদা কি এই ছাদে কাউকে নিয়ে এসেছিল কিনা? তোর এই কথার মানে? দারোগাবাবুর কথায় কি তোমার মনে হয়নি যে ওনার সন্দেহ হয় বাইরের কোনো লোক ছাদে এসেছিল অথবা বাড়ির কেউ? তোর কি মনে হয় জেঠু বা বাবা না সীমা এদের কেউ এসে দাদাকে খুন করে গেছে? আরে ধুত, আমি সে কথা বলছি নাকি। আমার কয়েকজনকে সন্দেহ হচ্ছে, কিন্তু কিছুতেই 2-2 4 করতে পারছি না। কাকে তোর সন্দেহ, এবং কেন দাদা খুন? বরেন্দা, আমায় একটু ভাবতে দাও। এর বেশি এখন আর কিছুই জিজ্ঞাসা করো না। চিন্তাচ্ছন্ন মাথা নিয়ে দিনু অসীমদার বাড়ি থেকে নেমে এলো। বাড়িতে ফিরতেই ফোন এলো বন্যার। এসব কি শুনছি দিনু? অসীমদা নাকি মার্ডার হয়ে গেছে? তুমি খবর পেলে কোত্থেকে? এসব খবর চাপা থাকে না। রঘুদা? দিনুর ভুরু কোচকালো। এ পাড়ায় বুড়ি মরল আর ও পাড়ায় খবর উঠে গেল। এটা কি টিভির ব্রেকিং নিউজ? তাহলেও তো রঘুদার পক্ষে জানা সম্ভব নয়, কারণ রঘুদার টিভি দেখে না। ও কোথা থেকে খবর পেল? ভুলে যাচ্ছ কেন? রঘুদাই তো আমাদের বাড়িতে নিয়ে এসেছিল দাদুর ফিজিওর জন্য। সেই সময় অসীমদার সঙ্গে রঘুদার আলাপ ছিল, আর রঘুদাই অসীমদাকে বলে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল। কিন্তু আমি তো জানতাম পল্টুই আমাকে লাহাবাড়িতে এনেছে। পল্টুদার কথায় কোনো দাম আছে নাকি লাহাবাড়িতে? বুঝলাম। তুমি গিয়েছিলে নাকি দেখতে অসীমদাকে? হ্যাঁ, আমার পাড়ার ব্যাপার তো। শুধু পাড়ার ব্যাপার, আর কোনো ব্যাপার নেই? বুঝেছি তুমি কি বলতে চাইছো। অর্থাৎ অ্যাটাচিটা যে অসীমদার কাছে আছে বা তার কাছে জমা রেখেছিলাম আমি, তাই তোমার সন্দেহ যে আমি অসীমদাকে মেরে অ্যাটাচিটা হাপিস করে দিয়েছি, তাই তো? খুব রুডলি বললে সেটাই তো মনে আসে। আমি জানি না পল্টু খবরটা পেয়েছে কিনা, কিন্তু ওরও সন্দেহটা পড়বে তোমার দিকেই। একটা কাজ করতে পারো, তুমি আর পল্টু দুজনেই থানায় চলে যাও, গিয়ে তোমাদের দুজনের সন্দেহের কথাটা খুলে বলো ওদেরকে। আর একটা মিসিং ডায়েরিও করাও। লাহাবাড়ির লুকোনো সম্পদ উধাও হয়ে গেছে, আর সেটা সরিয়েছি আমি। অযথা সেন্টিমেন্টাল হয়েও না। পল্টু শোনার পর সেও তোমাকেই সন্দেহ করবে, কারণ তোমার পক্ষে সবচেয়ে সহজ অসীমদার বাড়ি যাওয়া। ও বাড়িতে তুমি প্রায়ই যাও, তোমাকে চট করে কেউ সন্দেহ করবে না।
কারোর ব্যক্তিগত সন্দেহের ওপর আমার কোনো কিছু বলার থাকতে পারে না। একটা কাজ করো, তোমরা দুজনে গিয়ে আমি সন্দেহজনক হিসেবে আমার নামে একটা অভিযোগ জানাতে পারো, ব্যাস। এছাড়া এই মুহূর্তে আমার আর কিচ্ছু বলার নেই। ফোনটা কেটে দেওয়ার পর দিনুর নিজেরই মনে হলো পল্টু বা বর্ণার এই সন্দেহটা খুবই স্বাভাবিক। বর্ণা নাও জানতে পারে, কিন্তু পল্টু তো তাকে কিছুটা চেনে, তার একটা সেন্টিমেন্ট আছে। কিন্তু সন্দেহ বিষ এমনই যে তার কাছে সব সিলি, যুক্তিতর্ক খাটবে না। এবং সেটাই ঘটল। বিকেলে পল্টু এসে হাজির। ওকে বেশ উদ্ভ্রান্ত লাগছিল। এসেই বলল, দিনু, আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই অসীমদাকে মেরে ফেললি, আর পুরো অ্যাটাচিটাই। আরে কোথায় লুকোলি? দিনু রাগ চড়ছিল, তবুও যথাসম্ভব শান্ত গলায় ও বলল, তোর সঙ্গে কি বন্যার দেখা হয়েছিল? কেন? বন্যা কেন? ঠিক এই অভিযোগটা ওরও। অসীমদাকে খুন করা আর অ্যাটাচি হাতানোই হচ্ছে আমারই কাজ। ও হ্যাঁ, যাওয়ার সময় বন্যা বলে গেছে যে এটা ওদের পারিবারিক সম্পদ, কিন্তু এর শেষ দেখে ছাড়বে, একা একা কাউকে ভোগ করতে দেবে না। এবার তুইও তো সে কথাই বলবি। দেখ চেষ্টা করে আমার কাছ থেকে পাস কিনা। এই, তুই পল্টন দাসকে চ্যালেঞ্জ করছিস? এই শালা, এই দেখ, চ্যালেঞ্জ করিস না। বাড়িতে তোর বাপ ঠাকুরদা এখনো বেঁচে আছে। হ্যাঁ, আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খুব খারাপ। দু এক ধর নামিয়ে দিতে কিন্তু আমার হাত কাঁপবে না। তাও লাহা বুড়োকে তাপ্পি তুপ্পি মেরে 50,000 টাকা ছেড়েছিস, ভালো করেছিস। ও টাকা আমার কোনো ভাগ চাই না, কিন্তু আমার ভোগা দিয়ে তুমি পার পাবে না চাদু। আমায় মিথ্যে কথা বলছিস? ওগুলো নাকি নকল সোনাদানা? নকল নয়, নকল নয়, ওগুলো আসল। একটা মোহর আমি দোকানে নিয়ে গিয়ে যাচাই করি, ওটা আসলি মোহর। তোকে আমি এখনো বলছি, অ্যাটাচিটা বার কর, আর ঠিক 2 ভাগে ভাগ করে আমার ভাগটা আমায় দিয়ে দে। এই একই কথা তো বন্যাও বলেছে। কার কথা রাখি বলতো, তোর না বন্যার? চালাকি করিস না দিনু। বন্যা কে? হ্যাঁ, ওর সঙ্গে তোর পরিচয় কে করিয়েছিল? আমার মাধ্যমে হয়েছিল, আমার মাধ্যমে। আমি তোকে লাহাবাড়িতে নিয়ে গিয়েছিলাম বলে 12,000 টাকা মাইনে পেতিস তুই। বুড়ো মরার আগে 50,000 পেয়েছিস। এরপর কি বন্যাকে বগল দাবা করে নিতে চাস? ঠিক আছে, বন্যা টন্যাকে আমার কোনো দরকার নেই। আজ সন্ধেবেলা আমার বাড়ি যাবি, ওখানেই সমান সমান 2 ভাগ হবে। আর যদি তোর ডেরায় নিয়ে গিয়ে মালটা কেড়ে নিয়ে আমাকেই খালাস করে দিস, তখন? পল্টু গুন্ডা বদমাশ হতে পারে, 2 নম্বরই টাকার ধান্দা করতে পারে, কিন্তু বেইমান নয়, তুই জানিস। থু! আজ সন্ধ্যাবেলায় ব্যাগ সমেত আমার বাড়ি আসবে। কোনো নতুন চালচালাকি করবি না। অসীমদাকে মারলি কেন? ও তো সাথে পাশে থাকার লোক নয়। আমি যদি বলি অসীমদাকে মেরে ব্যাগটা তুই হাফিস করে দিয়েছিস, ভুল বলছি নাকি? ইরিং বিরিং করে কথা ঘোরানোর চেষ্টা করিস না বেটা। ব্যাগটা যদি আমি সরাতাম আর অসীমদাকে যদি আমি মারতাম, তাহলে এই সময় তুই আমাকে এখনো পেতিস না। ঠিক আছে, আমি কলকাতা ছেড়ে তখন পগার পার হতাম। ভালো চাস তো যা বললুম সেটাই করিস। আমি চাই না বন্ধুর রক্তে আমার হাতটা লাল হোক। আর কোনো কথা না বাড়িয়ে পল্টু চলে গেল হনহনিয়ে। ওর গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে দিনুর ঠোঁটে ফুটে উঠল একটা রহস্যময় হাসি। রাত্রে যাওয়ার কথা ছিল দিনুর, কিন্তু হাজির হলো বন্যা। বন্যাকে দেখে পল্টু বিশেষ বিরক্তই হলো, কারণ ও আশা করছিল দিনুকে মোটামুটি ও একটা থ্রেট করে এসেছে, এমনকি প্রাণের ভয়ও দেখিয়ে এসেছে। কিন্তু বন্যা কেন? বেশ রাগত স্বরে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বন্যা, তুমি হঠাৎ আমার বাড়িতে? একদিন তো এই বন্যার জন্য হাপিত্তেশ করে থাকতে, কতক্ষণে বন্যাকে নিয়ে বিছানায় তুলবে তার জন্য তীর্থের কাক হয়ে যেতে, তা হঠাৎ তো বিরাগ কেন? বামালের বকরা দিতে হবে বলে? কিসের বামাল? আমার কাছে লাহাবাড়ির কোনো গুপ্তধন নেই। সেটা যাও তোমার নতুন নাগরের কাছে আছে, নিয়ে নাও। আমার কাছে প্রথমে ছিল, কিন্তু এখন বর্তমানে সেটা অসীমদা নয়তো দিনুর কাছে আছে। অসীমদা তো মার্ডার হয়ে গেছে। হ্যাঁ জানি, আর দিনুই ওকে মার্ডার করে পুরো ব্যাগটা হাতিয়েছে। আচ্ছা পল্টু, আমি তো তোমাকে খুব কাছ থেকে চিনি, একসঙ্গে অনেক রাত কাটিয়েছি, আর দিনু এত বোকা নয় নিজের ডাল নিজে কাটবে। তার মানে? দিনুই তো ব্যাগটা অসীমদার কাছে রাখতে দিয়েছিল, আবার সেই গিয়ে অসীমদাকে খুন করে ব্যাগ নিয়ে পালিয়ে যাবে। যেখানে সে একবার চাইলেই পুরো ব্যাগটা নিজের হাতে চলে আসে, সেখানে অসীমদার মতো কোনো হিতাকাঙ্ক্ষী বন্ধুকে কেন খুন করবে?
মার কাছে মাসির গল্প শোনাচ্ছ নাকি? ব্যাগটা বার করো। কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। যা আছে দুভাগে ভাগ করে তোমার রাস্তা তুমি দেখো, আর আমি আমার রাস্তায় কাটি। একটা কথা সত্যি করে শুনে যাও, ব্যাগটা আছে ওই দিনুর কাছে। লোক দেখিয়ে ও অসীমদার কাছে জমা রেখেছিল। তোমাকে আমাকে সেটাই জানিয়েছিল। তারপর ওই অসীমদাকে মেরে মাল সরিয়ে নিয়ে আজ সন্ধেবেলা ওর ব্যাগ নিয়ে আমার বাড়িতে আসার কথা। ভাগ বাটোয়ারা এখানেই হবে। তুমি তাহলে সোজা পথে আসবে না। মানে? দিনুরা থাকে একতলার দুখানা ঘরে। দিনু রাত্রেতে থাকে রান্নাঘরে চাটাই পেতে। বাড়িতে ওর সেফ জায়গা নেই, আর সেই কারণেই ও অসীমদার কাছে জমা রেখেছিল। না, দিনু সরায়নি। এখন বলো, ভালো ভালো অ্যাটাচিটা বার করবে নাকি আমাকে বাঁকা পথ ধরতে হবে? কি বলতে চাইছো তুমি বন্যা? বাঁকা পথ মানে? সাইড ব্যাগ থেকে একটা পিস্তল বার করে বন্যা বলল, আমার স্থির বিশ্বাস অসীমদাকে তুমি রাস্তার ধারে ব্যাগটা ফেরত চাইছিলে। অসীমদা তোমাকে খুব ভালো করে চেনে, তাই তোমায় দেয়নি। আর ঠিক সেই রাত্রে অসীমদা নিজের বাড়িতে খুন হয়ে যায়। যদি বলি কাজটা তুমি করে ব্যাগটা তুমি হাপিস করেছো? আমি হাপিস করলে আমি এখানে থাকতাম? শটান কলকাতার বাইরে পালাতাম। তাছাড়া সব জিনিস একসঙ্গে বিক্রিও করা যেত না। তাহলে তুমি ব্যাগটা বের করবে না? আমাকে বিশ্বাস করছো না? তোমাকে বিশ্বাস? পিস্তলটা উঁচিয়ে ধরে বন্যা বলল, এটা নকল পিস্তল নয় কিন্তু। আমি 3 গুনবো, তারপর। পরদিন কাগজে খবর, পল্টু নামের এক 26-27 বছরের যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে তার নিজ গৃহে। যুবকটির কণ্ঠদেশ খুব তীক্ষ্ণতার ছুরি দিয়ে ফালা ফালা করে দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে কোনো সম্পত্তি ঘটিত টানাপোড়েনেই খুনটা সংগঠিত হতে পারে। প্রতিবেশীদের বক্তব্যে জানা যায়, সন্ধ্যাবেলায় এক যুবতী পল্টুর কাছে আসে। আরও একজনকে আসতে দেখা গেছে রাত 10টা নাগাদ। আগন্তুকদের কেউই এখনো ধরা পড়েনি। খবরটা পড়ার পর দুজনের মধ্যে 2 রকমের প্রতিক্রিয়া। দিনু ভাবল সন্ধ্যাবেলা পল্টুর কাছে তার যাবার কথা ছিল, কিন্তু সে ইচ্ছে করেই যায়নি। কারণ পল্টুর ধারণা অনুসারে কালো অ্যাটাচিটা নাকি সেই অসীমদার ঘর থেকে সরিয়ে নিয়ে এসেছে। অ্যাটাচিটা তার জায়গায় ছিলই না, সেটা পুলিশ অফিসারের তদন্তের দিনই দেখে নিয়েছিল। কিন্তু তাহলে সেটা গেল কোথায়? পল্টুর কাছেও ছিল না, কারণ পল্টু সরালে সে কলকাতা ছেড়ে চলে যেত। এখানে সেই 2টো খটকা। তাহলে পল্টুকে খুন করল কে? আর দ্বিতীয় খটকা, সন্ধেবেলায় একজন মেয়ে এসেছিল। পল্টুর ঘরে অন্য কোনো মহিলা আসবে? আসতেও পারে। পল্টুর যা ক্যারেক্টার। পল্টুর মোবাইলে ফোন করল। একটি মহিলা কণ্ঠ ফোন ধরে জিজ্ঞাসা করলেন, কে বলছেন? দিনু নিজের পরিচয় দিতেই ওপাশ থেকে উত্তর এলো, আমি পল্টুর পিসি বলছি। তোমার কি কিছু বলার আছে দিনু? হ্যাঁ পিসিমা, কাগজে বলছে গতকাল সন্ধ্যাবেলা পল্টুর কাছে একজন মহিলা এসেছিলেন। পল্টুর কাছে কি কোনো মহিলা আসা যাওয়া আছে? আমার জানা নেই কোনো মেয়ের সঙ্গে ওর কোনো কিছু ছিল কিনা। তবে কাল সন্ধ্যায় একজন মেয়ে পল্টুর সঙ্গে দেখা করতে এসেছিল। তাকে কি আপনি চেনেন? না না, আমি তো তাকে দেখিনি। তবে অনেকেই তো ওর কাছে আসে, তাই ঠিক বলতে পারবো না। ঠিক আছে পিসিমা, আমি বোধহয় বুঝতে পারছি যে কে এসেছিল। আপনার সঙ্গে পরে কথা বলবো। ও হ্যাঁ, আর কি কেউ পরে এসেছিল? আসতেই পারে। ও বাড়ি থাকলেই কেউ না কেউ তো আসেই, সেটা সন্ধ্যের দিকে। ওই সময় ইদানিং পল্টু আর বাইরের কোনো কাজ করতো না। ঠিক আছে পিসিমা, এখন আমি রাখছি। ফোন কাটার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ঢুকে গেল সন্ধ্যাবেলায় বন্যা গিয়েছিল ব্যাগের লোভে। তাহলেই কি ওই খুন? খুন করে ব্যাগ হাতানোই কি ওর কাজ? বন্যা আর পল্টু বোধহয় একই ছাঁচে গড়া। টাকার জন্য এরা সবকিছুই করতে পারে। ওদিকে কাগজ বলছে রাতের দিকে নাকি আরও একজন এসেছিল। অন্য কেউ যদি এসেই থাকবে, তাহলে নিশ্চয়ই পল্টু তখনও বেঁচে ছিল। আর সেই লোকটা যদি পল্টুকে খুন হয়ে পড়ে থাকতে দেখে, তাহলে কি সে নীরবে সবকিছু রেখে চলে আসবে, কোনো কথাই বলবে না? জলজ্যান্ত খুন হওয়া একটা লোককে পড়ে থাকতে দেখেও দিনুর সব গোলমাল হয়ে যাচ্ছিল। বন্যা
নাকি পরে যে এসেছিল সে? কিন্তু এই লোকটাই বা কে? অনেকদিন ও লাহাদের বাড়িতে যায়নি। প্রথমে ভেবেছিল ফোনেই বন্যার সঙ্গে কথা বলবে, কিন্তু ফোনে সব কথা বলা হয় না বলে ও সোজা চলে গেল লাহাদের পুরো বাড়িতে। ঢোকার মুখেই রঘুনন্দনের সঙ্গে দেখা। লোকটা বড় একা হয়ে গেছে। লাহা দাদু বেঁচে থাকতে ও দাদুর কাছেই অনেকটা সময় কাটাতো। দিনু ও বাড়িতে যাওয়ার পর দিনুর সঙ্গেও ওর বেশ ভাবটাব হয়েছিল। দিনু যেদিন কাজ ছেড়ে দিয়ে লাহাবাড়ির বাড়ি থেকে বেরিয়ে আসে সেদিন রঘুদাই বলেছিল যে, দিনু দাদা, বড়বাবু চলে গেলেন, তুমিও চলে যাচ্ছ, এরপর কার সঙ্গে যে সুখ দুঃখের কথা বলবো? দিনু বলেছিল, রঘুদা, লাহা দাদু তো তোমাকে বেশ অনেক টাকাই দিয়ে গেছে, তুমি এবার একটা ব্যবসা করো। তোমার শরীরে এখনও বেশ শক্তি আছে, দেখবে সময় কোথা দিয়ে কেটে যাচ্ছে কোনো টেরই পাবে না। কিছু না বলে রঘু সেদিন হেসেই উড়িয়ে দিয়েছিল। দিনুকে ঢুকতে দেখে রঘু বলল, দাদাবাবু, ওই তুমি এখন ও গিন্নিমার সঙ্গে দেখা করতে এসো নাকি? না গো রঘুদা, গিন্নিমার সঙ্গে আমার তো তেমন কোনো পরিচয় নেই। আমি একটু বন্যার সঙ্গে দেখা করতে এসেছি। বাড়ি আছে? কে জানে, ও সৃষ্টি ছাড়া মেয়ের আমি কোনো খবর রাখি না। তবে দিনু দাদা, তোমায় একটা কথা বলি, ওই দিদিটার সঙ্গে আবার জড়িয়ে যেওনি, মেয়েটা কিন্তু একদম ভালো নয়। তা পল্টুর কোনো খবর জানো? কি দরকার আমার ওই আজে বাজে লোকের খবর রাখার? ঠিক আছে, তুমি এখন এসো। দিনু বুঝল যে রঘু এখনো খবর পায়নি যে পল্টু মার্ডার হয়ে গিয়েছে। আর কিছু না বলে ও ভেতরে চলে এলো বন্যার ঘরে। দরজাটা বন্ধই ছিল। বাইরে থেকে নক করলো। ভেতর থেকে বলল, কে? আমি দিনু। দরজা খুলে বন্যা কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল দিনুর দিকে। অমন করে কি দেখছো? ভেতরে আসতে বলবে না? একটু সরে রাস্তাটা ছেড়ে দিল। দিনু গিয়ে বিছানাতেই বসে পড়ল। দিনুর দিকে তাকিয়ে থাকতে থাকতে একেবারে সামনে এসে বসল। অত অবাক হয়ে কি দেখছো? জবাব না দিয়ে বন্যা বলল, আজকে টিভি নিউজের ব্রেকিং নিউজটা চোখে পড়েছে? আমার বাড়িতে তো আর টিভি নেই। পল্টু মার্ডার হয়েছে। জানি, কাগজেই বেরিয়েছে। বন্যা, আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ, আমিও তো অনেক সত্যি তোমার কাছ থেকে জানতে চাইছি। জানা থাকলে বলবো, তার আগে আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? তুমি কাল সন্ধ্যাবেলা কি পল্টুর বাড়িতে গিয়েছিলে? কে বলল? আমার প্রশ্নের উত্তরটা আগে দিলে ভালো করতে। হ্যাঁ, গিয়েছিলাম। সেই কালো অ্যাটাচির জন্য? একই ধান্দায় তুমিও তো ঘুরছো। অসীমদাকে মার্ডার নিশ্চয়ই তুমি করেছিলে ব্যাগটার জন্য। না বন্যা, ব্যাগটা নেওয়ার জন্য অসীমদাকে মার্ডার করার কোনো প্রয়োজন ছিল না আমার, কারণ আমি তো ওটা অসীমদার কাছে রেখে এসেছিলাম। চাইলে অসীমদাই ওটা আমাকে দিয়ে দিত, অন্য কাউকেই নয়। এবার বলো তো, পল্টুকে মার্ডার কেন করলে? ব্যাগ তোর কাছে নেই। দুপুরে ও আমার কাছে এসেছিল, ব্যাগের জন্য হুমকিও দিয়েছিল, বলেছিল হাফ হাফ শেয়ার হবে এবং তোমাকেও কিছুই দেবে না। এটাই ওর প্ল্যান ছিল। শুয়োরের বাচ্চা, আমার বাড়ির সম্পত্তি আমাকেই বাদ। তোমাকে সত্যি বলছি, হ্যাঁ, আমি ওই ব্যাগের জন্য গিয়েছিলাম, সঙ্গে আমার পিস্তলও ছিল। ইচ্ছা করলে আমি ওকে উড়ে দিতে পারতাম, দিইনি। একদিন সময় দিয়েছিলাম, বাট পল্টুর গলাটা তাহলে কাটলো কে? আর ব্যাগটাই বা গেল কোথায়? তুমি বলছো তোমার কাছে নেই, পল্টু বললো ওর কাছে নেই। ও তোমার কাছে রেখে এসেছিল, মালটা আমার কাছেও নেই। অসীমদার ঘরেও পুলিশ কিচ্ছু পায়নি। এটা কি ভোজবাজি? ম্যাজিক করে কেউ ব্যাগটা উধাও করে দিয়েছে? এটা আমায় বিশ্বাস করতে হবে? কনফিউশন তো আমারও সেখানেই। আমি বলছি যে আমার কাছে নেই, 100% নেই। পল্টুর কাছে সত্যিই ছিল না, কিন্তু খুন কেন হলো সেটা আমার মাথায় ঢুকছে না। আর তুমি বলছো তোমার কাছেও নেই, এ তো ঘোর রহস্য। দিনু, আমার মনে হয় এই রহস্যের চাবিকাঠি তোমার কাছে আছে, তুমি সব জানো। একটা কাজ করো না, চলো ব্যাগটা নিয়ে আমরা দুজনে কোথাও একটা চলে যাই। যা আছে তোমার বাকি জীবন আর আমারও কেটে যাবে। প্লিজ চলো, ব্যাগটা পেলে আমাদের সামনে একটা চওড়া ভবিষ্যৎ পড়ে থাকবে। এই লুকোচুরি আর ভালো লাগছে না। দিনু কোনো জবাব না দিয়ে উঠে পড়ল। কি হলো? উঠে পড়লে যে? আমার প্রপোজালটা মনোপুত হলো না। তুমি দুজনের একটা সংসারের কথা বললে না এইমাত্র, তাই না? হ্যাঁ, একেবারে মনের কথা। যেখানে প্রতি মুহূর্তে অবিশ্বাস, আর এটা তোমার মধ্যে থাকবে সারা জীবন, কারণ তুমি কাউকে বিশ্বাস করতেই শেখোনি। আমিই বা কোন বিশ্বাসে তোমাকে ভরসা করব? অর্থাৎ তুমি সবটা ভোগ করবে? তোমার যদি সেটা মনে হয় তাহলে তাই, আমার আর কিছু বলার নেই।
আচ্ছা, আমি চললাম। দাঁড়াও। দিনু ঘুরে দাঁড়ায়। বন্যার হাতে চকচকে পিস্তল ঝকঝক করছে। তোমার কথায় অনেক ভেজাল আছে, কিন্তু এইটা একেবারে নির্ভেজাল। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। টাকার জন্য আমার সারাটা জীবন বরবাদ হয়ে গেছে, তাই তোমাকে বাদ দিতেও আমার এক ফোঁটাও সময় লাগবে না। মস্ত বড় ভুল করছো তুমি বন্যা। সত্যি ব্যাগটা আমার কাছে নেই। আমাকে মেরে অযথা তুমি মার্ডার কেসে ঝুলে যাবে। বন্যা কিছু বলার আগে দিনু শুনতে পেল একটা ওয়াক শব্দ। সামনে তাকিয়ে দেখলো কাটা পাঠার মতো মাটিতে পড়ে ছটফট করছে বন্যা, আর তার ঠিক পেছনেই রক্তাক্ত ভোজালি হাতে রঘুনন্দন। কি করলে রঘুদা? মেয়েটাকে খুন করে ফেললে? না হলে যে তোমায় মরতে হতো বাবা। আর এই সব জঞ্জাল পৃথিবীতে যত কম থাকে ততই ভালো। হ্যাঁ, এবার তুমি একটা পুলিশে খবর দাও। আমার আমার যা কিছু বলার আমি ওই তেনাদেরকেই বলবো, কেমন? অ্যান্টি চেম্বারে তখন বসে আছে রঘুনন্দন, সামনে গুফো দারোগা তারাপদ মণ্ডল আর দীনবন্ধু। রঘুনন্দনের পাশে এএসআই যাদব শর্মা। রঘু তখন বলে যাচ্ছে, দারোগা বাবু, ওই লাহা বাড়িতে অনেক পাপ কর্ম আগেও ঘটেছে। লাহা দাদু ওই যৌবনকালে অনেক পাপ করেছেন, কিন্তু আমি ওই লাহা দাদুর নুন খেয়েছি, বেইমানি করতে পারি না। পল্টু দাদার বন্যা দিদিকে আমি খুন করেছি। আমি খুন করেছি। কারণ ওই অসীম দাদাবাবুর কাছ থেকে জেনে নিয়ে যে রাত্রে পল্টু দাদা আর ওই বন্যা দিদি বার মন্দির থেকে জকের ধন উদ্ধার করলো, পেছন থেকে আমি সব দেখেছি, তাও কিছু বলতুমনি। কিন্তু সেই রাতেই লাহা দাদুকে ওরা দুটো মিলে গলা টিপে মেরে দিয়েছিল। মেরে দিয়েছিল। একমাত্র সাক্ষী ছিলুম আমি। সেদিনই প্রতিজ্ঞা করেছিলুম ওই দুটোকে আমি ছাড়বো না। পল্টু দাদার বাড়িতে বন্যা দিদি গিয়েছিল বন্দুক হাতে, তাকেও ভয় দেখিয়েছিল। তা সে দেবে কোথা থেকে? জকের ধন তো আর তার কাছে নেই। প্রাণের ভয় দেখিয়ে বন্যা দিদি সেদিন চলে এসেছিল, আর সে চলে যেতেই আমি জম্মের মতো শুইয়ে দিয়েছিলাম ওই শয়তান পল্টু দাদাকে। তারপর ওই দিনু দাদা, তুমি তো দেখলে, বন্যা দিদি তোমাকেও খুন করতে চেয়েছিল। তোমাকেও। মেয়েটার টাকার জন্য পাগল হয়ে গিয়েছিল, তোমাকেও মেরে দিত। আমার তাই আর সহ্য হয়নি, মেয়েটাকেও জম্মের মতো শুইয়ে দিয়েছি। নেন দারোগা বাবু, আমারে কি শাস্তি দেবেন? দেন। রঘুদা, এখনো দুটো প্রশ্নের জবাব দাওনি। কি প্রশ্ন? অসীমদাকে কে মারল? ও তো নিরীহ মানুষ। আমার জন্য ওকেই বা মরতে হলো কেন? তুমি জানো যে কে তাকে খুন করেছিল? আমি ওই ভালো মুখে তোমার ব্যাগটা চাইতে গেছিল, দেখলেননি? লাহাদের নুন খেয়েছি, তেনাদের সম্পত্তি অন্য কারুর হতে দিতে পারিনি, কিছুতেই দিতে চাইছিলেননি। তারপর আমার ভয় দেখালেন, আমাকে নাকি পুলিশে ধরিয়ে দেবেন ডাকাত বলে। আমি নাকি গয়নাঘাটি ডাকাতি করার জন্য গেছি, ফোনও করছিলেন। আর সহ্য হয়নি গো, আর সহ্য হয়নি। ওনাকেও শুইয়ে দিয়েছি। আসার সময় ব্যাগটি আমি নিয়ে এসেছিলুম গো। আমি কেন রঘুদা? তারাপদ মণ্ডল তখন খেকিয়ে উঠে বললেন, তার মানে তুই ছিলি পালের গোদা। তিনটে খুন করলি সোনার গয়নার লোভে। তোর তো ফাঁসি হবে রে, তোর তো ফাঁসি হবে। কিন্তু তা ব্যাগটা কোথায়? যার নুন খেয়েছি ওই ব্যাগের মালিক যে, সেই গিন্নিমার কাছেই তা জমা আছে। তবে গিন্নিমা সেটি নেবেন না গো। ধার্মিক মানুষ তো, সব তিনি দান করে দেছেন, সেবাশ্রমে আর বৃদ্ধাশ্রমে। পাপের ধন উনি ছুঁয়েও দেখেননি। আপনাকে 100 কোটি প্রণাম গিন্নিমা, 100 কোটি প্রণাম। গিন্নিমার উদ্দেশ্যে জোরবদ্ধ হাত দুটি কপালে ঠেকালো রঘুনন্দন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম থ্রিলার গল্প আরও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।